কথা হচ্ছিল স্বাধীন বাংলা বেতার থেকে যে জিয়াউর রহমান সাহেব তখন বঙ্গবন্ধুর পক্ষ থেকে স্বাধীনতা ঘোষণা করলেন, সেই ঠিক অ্যানাউন্সমেন্টের সময় কিভাবে এটা ব্যাকগ্রাউন্ডটা? ব্যাকগ্রাউন্ডটা হচ্ছে, প্রথমেই হচ্ছে এই যে আমরা যেহেতু রেডিওটা চালু রাখতে চাইছিলাম স্বাধীন বাংলাদেশের স্বার্থে, তো সেখানে আমরা মনে করেছিলাম যে যদি একটা নিরাপত্তার ব্যবস্থা করা যায় ট্রান্সমিটার স্টেশন, তাহলে আমাদের জন্য কাজটা সহজ হয়। কারণ আমরা তো বুঝতে পারছিলাম না যে কখন পাকিস্তানি সেনা ঢুকে পড়ে। তখন তো পাকিস্তানি সেনা শহরের ভিতরে ঢুকে পড়েছে এবং স্বভাবতই কিছু কিছু খণ্ডযুদ্ধ চলছে। তো বেলাল মোহাম্মদ সাহেবকে কেউ খবর দিলেন যে এখানে একজন মেজর আছেন, মেজর জিয়াউর রহমান। তিনি সিনিয়র একজন অফিসার, বাঙালি অফিসার, এবং তিনি বাংলাদেশের পক্ষে যুদ্ধ করছেন। তো তার সঙ্গে দেখা করে এই নিরাপত্তার বিষয়টি যদি নিশ্চিত করা যায়, তো উনি সেখানে গেলেন এবং উনি তার সঙ্গে কথা বলে রাজি করালেন এবং একটি ট্রাকে করে বেশ কিছু সৈন্য ট্রান্সমিটারে পাঠানো হলো। এবং সেই সময় বেলাল মোহাম্মদ সাহেবও বললেন যে আপনি আসুন আমাদের স্টেশনে আসুন, যদি কিছু বক্তব্য আপনি রাখতে পারেন তাহলে সেটা হয়তো ভালো হবে, যেহেতু আপনি সামরিক বিভাগের একজন কর্মকর্তা। তো উনি ব্যাপারটা গ্রহণ করলেন এবং তারপর লেখা হলো, মোসাবিদা করা হলো, লেখালেখি কে হলো। লিখলেন সেটা? সেটা উনিই লিখলেন। উনি নিজে লিখলেন। তারপর দু একটা জায়গায় বেলাল ভাইও বললেন যে এই জায়গাটা বোধহয় এই করা উচিত বা। তো এইভাবে করে একটা খসড়া তৈরি হলো এবং সেখানে উনি যখন ঘোষণা করলেন, তার অনুবাদও করা হয়েছিল। তো সেই ঘোষণাটা যখন হলো, তাতে তিনি স্পষ্টভাবে বলেছেন যে অন বিহাফ অফ আওয়ার গ্রেট লিডার বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান। এবং এই কথাটা উনি কিন্তু মানে একেবারে খোলাখুলি বলেছেন এবং তারপরে জয় বাংলা দিয়ে শেষ করেছেন। তো সেই ব্যক্তি, এবং সেটা 27 তারিখে, কখনোই 26 তারিখে নয়। কেউ কেউ বলার চেষ্টা করেছেন যে উনি 26 তারিখে নিজের স্বাধীনতা ঘোষণা করেছেন। 27শে মার্চ। আর আমি বলি যে ওনার তো স্বাধীনতা ঘোষণা করা, মানে উনি একটা স্বাধীনতার ঘোষণা হয়ে গেছে, সেটাকেই উনি পুনর্ঘোষণা করেছেন, তাই না? উনি তো স্বাধীনতা ঘোষণা করতে পারেন। সেই মুহূর্তে দরকার ছিল জিনিসটা, তাহলে সেই মুহূর্তে দরকার ছিল। রেডিওর আরেকটা ব্যাপার হচ্ছে যে স্বাধীনতার ঘোষণা আমি মনে করি 7ই মার্চের ঘোষণা করা হয়ে গেছে। এরপর আর ফিরে যাওয়ার কোনো উপায় ছিল না। এবারের সংগ্রাম, এবারের সংগ্রাম আমাদের স্বাধীনতার স্বাধীনতার সঙ্গে এবারের সংগ্রাম একটি সংগ্রাম, এবং আমি মনে করি এটাই হলো আমাদের মানে বাংলাদেশের একটা লাইট মোটিভ হওয়া উচিত, যে ওইটাই হলো আমাদের স্বাধীনতার প্রথম ঘোষণা হয়ে গেছে। তো এই হলো ব্যাপার। তারপরে উনি আরও দু একবার পড়েছেন, তার অনুবাদ পড়া হয়েছে, আমি নিজেও বাংলা অনুবাদ পড়েছি, একাধিকবার পড়েছি, ঘোষণা করা হয়েছে। তো এই পর্যায়ে তারপর যখন শেষের এপ্রিলের কী বলে মার্চের শেষের দিকে, যখন বিমান বাহিনীর বিমান এসে, পাকিস্তান বিমান বাহিনী বিমান এসে অ্যান্টেনাটা ধ্বংস করে দিল, তখন তো আমরা অনুষ্ঠান করতে পারি না। মার্চের শেষে ছিল। মার্চের শেষে সেখান থেকে আমরা একটা মোবাইল কী বলে ট্রান্সমিটার 1 কিলোওয়াটের, সেটা ডিসম্যান্টল করে নিয়ে গেলাম আমরা প্রথমে পটিয়ায়, তারপর মানে সীমান্তে মানে ওই রামগড় বলে একটা জায়গা, রামগড়। রামগড়ের আর ওপাশে হচ্ছে আগরতলা সাবরুম বলে একটা জায়গা। তো সেখানেও দ্বিতীয় পর্যায়ে কাটলো আমাদের স্বাধীন বাংলা বেতার কেন্দ্র। তারপর তো কলকাতায় শুরু হলো। প্রথম দিকে যারা আপনাদের সাথে ছিলেন বা 10 জন ছিলেন। ওদের নামগুলো কাইন্ডলি বলবেন? আমি বলছি, বেলাল মোহাম্মদ ছিলেন, আমি ছিলাম, আবুল কাশেম সন্দীপ ছিলেন, তারপর মুস্তফা আনোয়ার, উনি প্রয়াত। জি। মুস্তফা আনোয়ার ছিলেন, আব্দুস শাকের, উনিও প্রয়াত। তারপর শরফুজ্জামান ছিলেন, তারপর রেজাউল বলে আরেকজন ছিলেন, উনি মানে কী বলে রেডিও ইঞ্জিনিয়ার ছিলেন, বেতার প্রকৌশলী। তারপর কজন হলো, তো এইভাবে আরেকজনের কথা বলতে পারি, উনি বেতারের ছিলেন না, উনি বাইরে থেকে এসেছিলেন, কিন্তু আমাদের সঙ্গে যুক্ত হয়ে পড়েছিলেন। উনি মনি আমরা বলতাম যে। আচ্ছা। তো উনিও মারা গেছেন। রাশিদুল হাসান ছিলেন আরেকজন, উনিও টেকনিক্যাল বিভাগের লোক ছিলেন, পরে রেডিও ইঞ্জিনিয়ার হয়েছেন। তো আমিনুর রহমান ছিলেন চট্টগ্রামের, তিনিও প্রকৌশলী ছিলেন, বেতার প্রকৌশলী। তো এইভাবে বেতার প্রকৌশলী এবং অনুষ্ঠান ইত্যাদি মিলিয়ে
আমরা সব মিলিয়ে 10 জন ছিলাম। তো এই 10 জন বলা যেতে পারে যে স্বাধীন বাংলা বেতার কেন্দ্রের প্রথম উদ্যোক্তা। যে বাবুল আক্তার যে খবর এটা কি আরো পরের দিকে যোগ পরের দিকে দিয়েছে? ওটা যখন কলকাতায় শুরু হয়েছে, আচ্ছা, আমরা যখন বড় আকারে শুরু করি, কারণ অনেকেই মানে স্বাধীন বাংলা বেতারের কথা বলতে কি বা ইতিহাস ওনার কথা অনেক ক্ষেত্রেই বলা হয় না। এদের ক্ষেত্রেও এদেরও ভূমিকা ছিল। অবশ্যই কলকাতায় যেটা শুরু হলো সেটা হলো ব্যাপক আকারে শুরু হলো। তখন ঢাকা থেকে একদল কর্মী, বেতার কর্মী সেখানে গিয়ে পৌঁছেছেন। তারপর আস্তে আস্তে রাজশাহী থেকে বেতার কর্মীরা এসেছেন। যেমন আমার বন্ধু শাহজাহান ফারুক, তিনিও এসেছেন, তিনি তখন রাজশাহী থেকে এসেছিলেন। এবং এরা সব বিভিন্ন জায়গা থেকে এসে ওখানে মিলিত হয়েছিলেন। এবং তখন নতুন উদ্যমে, এবং যেহেতু তখন ট্রান্সমিটারটা অনেক বেশি ভারতের দেয়া ট্রান্সমিটার, পাওয়ারফুল ট্রান্সমিটার অনেক ছিল। পাওয়ারফুল ট্রান্সমিটার। তোর কি ইয়ে ছিলেন মানে আশফাক ভাই ছিলেন নাকি আশফাক ভাই ছিলেন, আশফাকুর রহমান খান? আশফাকুর রহমান একটা বড় রকমের ভূমিকা রেখেছেন। আশফাক ভাই ছিলেন, আশরাফুল আলম ছিলেন, টিএইচ শিকদার, এরা সব ঢাকা থেকে। শহীদুল ইসলাম ছিলেন। শহীদুল ইসলাম বেশ কিছু গান, মুক্তিযুদ্ধের গান তৈরি করেছেন। এমনকি এই যে বিজয় নিশান উঠছে, উঠছেই। মানে 16ই ডিসেম্বর যখন পাকিস্তান বাহিনী আত্মসমর্পণ করল, তখন তো বিজয় হয়ে গেছে। তো এই বিজয়ের উপলক্ষে সঙ্গে সঙ্গে শহীদুল ইসলাম গানটি লিখে ফেলেন এবং অজিত রায় সুর করেন। দুঃখের বিষয় এই দুজনের কেউই এখন আর জীবিত নেই। কিন্তু ওদের সেই মানে কিন্তু তাদের গান ভূমিকা, এবং সেই স্মৃতি সমর দাস ওখানে বসে সুর করেছে। উনিও নেই। মানে স্বাধীন বাংলা বেতার কেন্দ্রে কত শিল্পী, কলাকুশলী সেখানে উপস্থিত হয়েছেন। এবং আমাদের রথিন দাও ছিলেন, রথিন অনেক সময় গল্প করে যে রথিনের মনে আছে, আমার মনে ছিল না। রথিন আমাকে নিজেই বলেছে যে রথিন যেদিন স্বাধীন বাংলা বেতার কেন্দ্রের ওই ভবনে এসে পৌঁছলো, আমি নাকি ওকে, আমার কাছে কিছু পয়সা ছিল, সেটা নাকি ওকে দিয়েছিলাম, খুব সামান্য। হ্যাঁ, কিন্তু সেই সামান্য পয়সা মানে ও মনে রেখেছে, আমার মনে ছিল না। ও গল্প করে, তোর বলে যে তোর মনে আছে, আমি বলে আমার তো মনে নেই। তো এইভাবে মানে অত্যন্ত সামান্য অকিঞ্চিতকর একটা অবস্থায় আমরা কে কোথায় শুচ্ছি তার সব মেঝেতে শুচ্ছি ওই ভবনে, নানা জনের মাঝে খাচ্ছি সামান্য, মানে কারোরই কোনো দাবি নেই। দাবিগুলো যেন আমরা কোথায় সরিয়ে রেখে এসেছি। শুধু একটাই দাবি যে আমরা ফিরে যেতে চাই, আমরা স্বাধীন দেশে ফিরে যেতে চাই। আমাদের বাংলাদেশ স্বাধীন হবে, কবে স্বাধীন হবে সেখানে একটা আমাদের ইয়ে ছিল যে কত তাড়াতাড়ি স্বাধীন হবে, কত দেরি হবে। তো এগুলো আমাদের সভাপতি উদ্বিগ্ন করে রাখত। কিন্তু তার মাঝেও একটা সুন্দর অভিজ্ঞতার মধ্য দিয়ে আমরা কাজ করেছি। আপনার জীবনের এই পর্যায়ে কিছুই না, জীবন মাত্র শুরু হলো। কারণ এখানে আমাদের দেখি, এই যে আমেরিকাতে থাকি, দেখি অনেকে 80 বছর বয়সে বলছে যে এই ভাবছি বিয়ে শাদী করবো। তো মানে কোনো ব্যাপারই না। তো আপনি আপনার ভবিষ্যৎ পরিকল্পনা সম্বন্ধে যদি একটু বলেন। বিয়ে শাদীর কথা তুললে আমার এই বয়স, আমার স্ত্রী আছেন এবং তিনি মানে আমরা একসাথেই থাকবো। হ্যাঁ, না এমনি আমি বলছি এটা কথার কথা যে আপনার ফিউচার প্ল্যান, ধরেন লেখালেখি বা বিশ্ব দেখার যে যেটা প্রথমে মানে আমি অবসর নিয়েছি 1 মার্চ থেকে, আমার অবসর জীবন শুরু হয়েছে। তো অবসর নেওয়ার পরপরই আমি যাতে খুব কী বলবো অনিশ্চিত বা বোধ না করি, আমার জন্য মানসিক কোনো রকমের অসুবিধা না হয়, তার সে ব্যবস্থা আমার স্ত্রী করে রেখেছিলেন। তিনি কিছু কিছু বেড়ানোর পরিকল্পনা ঠিক করে রেখেছিলেন। তো প্রথম সপ্তাহে আমরা গেলাম টার্কিতে, গেলাম 1 সপ্তাহের জন্য। তারপর রোমে আমরা 1 সপ্তাহ কাটিয়েছি। তারপর আমি ছেলের কাছে বার্লিনে গেলাম, সেখানে কিছুদিন কাটিয়েছি। এবং তারপর এখানে আমেরিকায় এসেছি। আমেরিকাতে ফিরে গিয়ে আবার কিছু বেড়ানোর ব্যাপার আছে। তবে আমার ইচ্ছা আছে যে কিছু লেখালেখি করার। রথ দেখা, কলা বেচা, দুইটার জন্য একসাথে হয় আর কি। মানে কিছু লেখা লিখবো, কারণ যেটা আগে তো ফরমাইশে লেখা লিখেছি, কিন্তু এখন নিজের সম্পর্কে কিছু লিখতে চাই। অনেকে বলছেন স্বাধীন বাংলা বেতারের ওপর বা ওই সময়ের ওপর। তো আমি যেমন 69 দেখেছি, আমার ছাত্র জীবন শেষ হয়েছে 69। তো ফলে 69-এর গণ অভ্যুত্থান, সেই সময় থেকে শুরু করে স্মৃতিচারণমূলক কিছু যদি করা যায়, লেখা যায়,
তাহলে মানে সেটা আমার মনে হয় যে এই পরিকল্পনাটা যদি আমি বাস্তবায়িত করতে পারি তাহলে আমার ভালো লাগবে। আরও কিছু লেখালেখি করার আছে, কিছু অনুবাদ জার্মান থেকে অনুবাদ করার ইচ্ছে আছে, যেগুলো আগে করতে পারিনি। তো এইগুলো এখন আমি করব। আপনি যদি শরীর আমার ঠিক থাকে, আপাতত শরীর ঠিক আছে, এবং থাকবে। আমার মনে হয় যে শরীর যদি এভাবে ঠিক থাকে তাহলে আমি লেখালেখি না, আপনি ব্যস্ত ছিলেন সারা জীবন, যদি আবার ব্যস্ত হয়ে যান তাহলে নিজের জন্যই ভালো হবে। অবশ্যই অবশ্যই এটা মানে আমি একেবারে স্থবির জীবন মানে কাটাতে চাই না। কারণ একটাই জীবনকাল, তো কাজেই সেই। এটা যত বেশি মানে আর আমি খুব বৈচিত্র্যপূর্ণ করা যায়। জীবনযাত্রার ব্যাপারে, জীবন প্রণালীর ব্যাপারে আমি খুব ইতিবাচক মানুষ। আমার একটা সবসময় একটা আশাবাদী দৃষ্টিকোণ আছে। আমি চট করে হতাশ হয়ে পড়ি না। তো ফলে এটা হয়তো আমাকে আরও শক্তি দেয়। আর তোমাদের প্রতি রইল আমার স্নেহাশিস। তোমরা যারা বাইরে আছো, তুমি আমেরিকাতে বহুদিন ধরে আছো এবং অনেক কাজ করছো, সেই কাজগুলো চালিয়ে যাও এগোতে থাকো। অনেক অনেক ধন্যবাদ ফারুক ভাই। আপনি ভালো থাকবেন, সুস্থ থাকবেন, আর আমরা আপনাকে নতুনভাবে দেখব, একজন অত্যন্ত জনপ্রিয় লেখক হিসাবে দেখতে চাই। আপনি অনেক ধন্যবাদ আপনাকে সময় দেওয়ার জন্য। তোমাকেও ধন্যবাদ যে আমার সঙ্গে কথা বলার জন্য, এই সুযোগ করে দেওয়ার জন্য। আর ভাই, মানে আপনার সাথে কথা বলে কি যে ভালো লাগলো সেটা বলার অপেক্ষা রাখেন না। তুমি বুঝতে পারছো না, আমারও ভালো লাগলো। এবার এত দূরে এসে আমেরিকা থেকে আসলে দেখা হচ্ছে এবং নানান বিষয়ে আমরা কথা বলছি। আর আমার জন্য আমি আমার জন্য অনেক বড় পাওনা, কারণ আমি যে পরে পেলাম আর আপনার জীবন সম্বন্ধে, আপনার কিছু ভবিষ্যৎ পরিকল্পনা সম্বন্ধে কিছু জানা গেল। তো আশা করছি আপনি খুব তাড়াতাড়ি আমার যুক্তরাষ্ট্র সফরে ফিরে আসবেন, কারণ এখানেও আপনাকে আমার অনেকে ভালোবাসে, আমার আপনাকে মিস আমার করে। ইচ্ছা আছে যে এবারে আরেকটু বড় আকারে আসবো এবং অনেক দিন থাকার চেষ্টা করবো। এবারে একটু সংক্ষিপ্ত হয়ে গেছে এবং কিছু কিছু আমার ব্যক্তিগত কিছু অনুষঙ্গ ছিল। তবে আগামীবার যখন আসবো শুধু বেড়াতে। অনেক ধন্যবাদ, ভালো থাকবেন।